আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদ। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। লকডাউন বাড়ল, 10ই আগস্ট পর্যন্ত। 11 তারিখ খুলবে অফিস, মার্কেট ও গণপরিবহন। টিকা গ্রহণ ছাড়া ঘরের বাইরে চলাচল নিষিদ্ধ। ভুয়া ভিআইপি ও সাংবাদিক বিড়ম্বনায় আইন শৃঙ্খলা বাহিনী। করোনার আরও 235 জনের মৃত্যু। টিকা নিতে কেন্দ্রে উপচে পড়া ভিড়। কিছু বেইমান মুনাফেকের জন্য বঙ্গবন্ধুর দারিদ্র্যমুক্ত দেশ গঠন সম্ভব হয়নি, বললেন প্রধানমন্ত্রী। দেশে কেউ গৃহহীন থাকবে না। 4 মামলায় বহুরূপী হেলেনা জাহাঙ্গীর আরও 14 দিনের রিমান্ড মঞ্জুর। আইপিটিভি বাণিজ্যের 2 সহযোগীকে আটক করেছে র্যাব। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন মাইটেক। এবারে যাব বিস্তারিত সংবাদে। শুরুতেই লকডাউন ও করোনা প্রসঙ্গ। চলমান কঠোর লকডাউন বাড়ানো হলো 10ই আগস্ট রাত 12টা পর্যন্ত। 11ই আগস্ট থেকে খুলে দেওয়া হবে অফিস, আদালত, মার্কেট, দোকানপাট। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। 18 বছরের ঊর্ধ্বে কেউ বাইরে চলাচল করলে থাকতে হবে করোনার টিকার সার্টিফিকেট, অন্যথায় যেতে হবে কারাগারে। 7ই আগস্ট থেকে 1 সপ্তাহের ক্যাম্পেইনে 1 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। দুপুরে সচিবালয় সভা শেষে এইসব সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ও স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালেক। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। চলমান কঠোর লকডাউন বৃদ্ধি এবং ভ্যাকসিন কার্যক্রম নিয়ে সচিবালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে শুরু হয় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক। বৈঠকে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব এবং ভার্চুয়ালি যুক্ত হন আরও বেশ কয়েকজন মন্ত্রী। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানান বৈঠকের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। 10 তারিখ পর্যন্ত আমরা বৃদ্ধি করেছি, 11 তারিখ থেকে ইনশাল্লাহ খুলবে। 11 তারিখ থেকে যথারীতি অফিস খুলবে। তারপরেও কিছুটা টেস্ট কেস হিসাবে 2-4 দিন দেখব যে কোনটার ইম্প্যাক্ট কি হচ্ছে। যদি আমাদের কিছু হয় পরবর্তীকালে আমরা জরুরিভাবে বসে হয়তো সংশোধন করে করবো। 7 তারিখ থেকে 1 সপ্তাহ ভ্যাকসিন ক্যাম্পেইনে 1 কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আগামী 7 তারিখ থেকে 7 দিনের জন্য বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে টিকা দেওয়ার কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই 7 দিনে আমরা প্রায় 1 কোটি টিকা দিব, এটাই আমাদের উদ্দেশ্য। 18 বছরের ঊর্ধ্বে কেউ বাইরে চলাচল করতে হলে থাকতে হবে ভ্যাকসিন সার্টিফিকেট, অন্যথায় নেওয়া হবে আইনগত ব্যবস্থা। 11 তারিখের পরে ভ্যাকসিন ছাড়া কোনো লোক, 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। কেউ নোবডি ইজ অ্যালাউড টু মুভ, তাদেরকে অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবে। 11 আগস্ট থেকে সবকিছু খুলে দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। নাম সর্বস্ব সংবাদপত্র কিংবা অনলাইন চ্যানেলের সাংবাদিক, আবার কেউ ভিআইপি সেজে লকডাউনে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। বিধি নিষেধের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে গাড়িতে কেউ কেউ ব্যবহার করছেন লাল নীল বাতি, কিন্তু জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে এর বেশিরভাগই ভুয়া। আর এমন পরিস্থিতি বিড়ম্বনা তৈরি করছে আইন শৃঙ্খলা বাহিনীর কাজে। এদিকে কঠোর লকডাউনের 12 দিনে রাস্তায় মানুষ ও যানবাহনের চলাচল আরও বেড়েছে। আর গার্মেন্টস সহ শিল্প কারখানা খোলায় ঢাকামুখী মানুষের ঢল অব্যাহত রয়েছে। আরও জানাচ্ছেন ড্যানি ত্রং। লকডাউনের 12 দিনে রাজধানীর গাবতলীতে পুলিশের চেকপোস্টে থামানো হলো সংবাদপত্রের স্টিকার সম্বলিত গাড়ি। জানতে চাওয়া হলো প্রতিষ্ঠান সম্পর্কে, কিন্তু আরোহীদের বক্তব্য এলোমেলো। পুলিশ বুঝে গেল এটি নাম সর্বস্ব সংবাদপত্র, আর আরোহীরা কেউই গণমাধ্যম কর্মী নন। আমাদের নিজস্ব পত্রিকা। আপনাদের নিজস্ব পত্রিকা? কারণ নিজস্ব পত্রিকা আপনি আবার রিপোর্টারের দায়িত্ব আমি আছি। ঢাকা জেলার দায়িত্বে আছেন। আপনি কাজ করছেন কখনো আগে? জি। আপনার এর কোথায় কাজ করছেন?
অনলাইনে কাজ করতাম আমি। কোনটায় কাজ করছেন? জয়যাত্রাতে করছিলাম। জয়যাত্রায় করছেন? বিধিনিষেধ উপেক্ষা করতে ফেসবুক, ইউটিউবে চ্যানেল খুলে সাংবাদিক পরিচয় দিয়ে বেড়াচ্ছেন অনেকে। এটা চেয়ারম্যান জানে, আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা কাজ করতেছি। কিসের বলেন। টিভি? মুক্তির টিভি। না বুঝলাম, এটা প্রচার হয় কোথায়? এটা ইউটিউব আর অনলাইনে। মানে ইউটিউব চ্যানেল জি জি জি। আপনার নাম আমাদের চেয়ারম্যান আছে, ওনার সাথে কথা বলতে পারেন। কে চেয়ারম্যান আপনাদের? কামরুজ্জামান। জি, উনি হলো নারায়ণগঞ্জ বাড়ি ওনার। জি। শুধু তাই নয়, গাড়িতে লাল নীল বাতি লাগিয়ে ভিআইপি পরিচয়েও আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দেওয়ার চেষ্টা চলছে। এটা এতদিন ধরে লাগানো ছিল? খেয়াল নতুন লাগাইছে, আমি খেয়াল করি না। আপনি তো গাড়ি চালান। জি জি, আপনি এটা খেয়াল করেননি? আমরা চালাই না তো, হ্যাঁ চালাই না তো এটা। এটা চালান না? না, এটা তো না। কানেক্টেড ছিল, আমরা তো দেখলাম সেই কানেকশনটা আপনি মাত্র তুললেন। এটা তো খুলে থাকা উচিত ছিল। ভুলে আসলে ভাই, এটা সরি ভাই। লকডাউনের আওতামুক্ত থাকার কৌশল হিসেবে এসব ভুয়া ব্যক্তিদের দৌরাত্ম্য শনাক্ত হওয়ার পাশাপাশি এর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। প্রতিদিনে আমাদের অনেক বিড়ম্বনে পড়তে হয় এগুলো নিয়ে। হ্যাঁ, এই উমুক টুমুক অনেক কথা বলে ওরা। এই লকডাউনের জন্য অনেকে এরকম অসৎ উপায়ে এইসবের সুবিধা নিতে চায়। বিভিন্ন মিডিয়ার প্রেসের লাগায়। হ্যাঁ, মিডিয়া ভুয়া মিডিয়া চেক করে আমরা দেখি ভুয়া মিডিয়া, এদের আইনগত ব্যবস্থা নেই আমরা। কঠোর লকডাউনে শিল্প কারখানা খোলায় নগরীর প্রবেশমুখে এখনও ঢাকামুখী মানুষের ঢল। দূর দূরান্তের পথ বিড়ম্বনা ও ভোগান্তি নিয়েই রাজধানীতে ফিরছে মানুষ। আর নগরীতে আগের দিনের চেয়েও বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল, দেখা মিলছে যানজটের। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। করোনা সংক্রমণে দেশে একদিনে আরও 235 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 15,776 জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও নতুন রোগী শনাক্ত দুটোই কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় 55,284 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 28.54%। আগের দিন 247 জনের মৃত্যু আর নতুন রোগী শনাক্ত হয়েছিল 15,989 জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল 29.91%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখনো পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগী 12,96,093 জন আর মারা গেছে 21,397 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 73 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রামে মারা গেছে 65 জন, খুলনায় 32 এবং রাজশাহীতে 21 জন, বাকিরা অন্য বিভাগের। রাজধানী সহ সারা দেশে চলছে করোনার টিকাদান কার্যক্রম। প্রথম ডোজের জন্য রাজধানীতে মডার্না ও রাজধানীর বাইরে সিনোফার্মার টিকাদান কার্যক্রম চলছে। এছাড়া দেয়া হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা। সকাল থেকে বিভিন্ন টিকা কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন সবাই। 3 টিকার কার্যক্রম পরিচালনা করায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। টিকা দেওয়ার জন্য মানুষের ভিড়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা। তবে এ বিষয়ে টিকা প্রত্যাশী ও গ্রহীতাদের আরও সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 3 ধরনের টিকা চলছে। প্রথমে যেটা হলো মডার্না প্রথম ডোজ চলছে, আর অ্যাস্ট্রাজেনেকা আর সিনোফার্মটা সেকেন্ড ডোজ। তো এখানে জানেন যে প্রত্যেকটা কেন্দ্রে আসলে উপচে পড়া ভিড়। আলাদা করে হলো যে 3টা কর্নার করা হয়েছে, একটা মডার্নার জন্য, একটা অ্যাস্ট্রাজেনেকা, একটা সিনোফার্ম। কোনোভাবে কোনো সমস্যা না হয় সেটা সবার আগে আমরা একটা প্রাধান্য দিচ্ছি, আর স্বাস্থ্যবিধিটা। তৃতীয় দফায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও 6,16,780 ডোজ করোনা ভাইরাসের টিকা এসেছে জাপান থেকে। সব মিলে জাপান থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার টিকার সংখ্যা দাঁড়ালো 16,43,300 ডোজ। এর মধ্য দিয়ে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় থাকা মানুষের জটিলতা কাটল। আগামী 7 থেকে 12 আগস্ট দেশব্যাপী চলবে ভ্যাকসিন ক্যাম্পেইন। মাহবুব শরীফের রিপোর্ট। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে শুরু হয়েছিল দেশে গণটিকাদান কার্যক্রম। টিকার 32 লাখ ডোজ ভারত সরকার তখন উপহার দিয়েছিল বাংলাদেশকে। 3 কোটি ডোজ কিনতে চুক্তি করা হলেও 70 লাখ ডোজ আসার পরে রপ্তানি নিষেধাজ্ঞায় ভারত থেকে আর কোনো চালান আসেনি কোভিশিল্ড টিকার।
কোভ্যাক্সের আওতায় জাপান সরকারের উপহার হিসেবে 24 জুলাই আসে 2,45,200 ডোজ এবং 31 জুলাই আসে 7,81,320 ডোজ টিকা। এবার এলো আরও 6,16,780 ডোজ। প্রথম ডোজ নেয়ার পর দেশের 15 লাখ মানুষ দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় পড়ে। জাপান থেকে আসা টিকায় কাটল সেই সংকট। এ পর্যন্ত জাপান সরকারের কাছ থেকে আমরা 16,43,100 ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছি। যে দ্বিতীয় ডোজের অপেক্ষায় ছিল তাদেরকে আমরা ভ্যাকসিনটি দিয়ে দিতে পারবো। 7 থেকে 12 আগস্ট দেশব্যাপী ভ্যাকসিন ক্যাম্পিং চালানোর কথাও জানান ডাক্তার মাওলা বক্স চৌধুরী। প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছাকাছি গিয়ে এই সময় আমরা ভ্যাকসিনটি দেব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্বাধীনতার 10 বছরের মধ্যে জাতি উন্নত জীবন পেত বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু বেইমান মুনাফেকের জন্য বঙ্গবন্ধুর দারিদ্র্যমুক্ত দেশ গঠন সম্ভব হয়নি। বঙ্গবন্ধুর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও বস্তিবাসীর জন্য নির্মিত ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। তৃণমূল মানুষের ভাগ্য উন্নয়নই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না বলেও আশ্বাস দেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আজিমপুর, মতিঝিল, মালিবাগ, তেজগাঁ ও মিরপুরে আবাসন প্রকল্পের মাধ্যমে নির্মিত হয়েছে 2,500 ফ্ল্যাট। আর বস্তিবাসীদের স্বাস্থ্যকর ও নিরাপদ আবাসনের লক্ষ্যে নির্মিত হয়েছে ভাড়াভিত্তিক 300 ফ্ল্যাট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত এসব ফ্ল্যাট হস্তান্তর এবং মাদারীপুরে নবনির্মিত সমন্বিত অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্ল্যাট হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় শোকাবহ আগস্টের স্মৃতিচারণ করে দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন তিনি। জাতিপিতা তার জীবনটা উৎসর্গ করেছিলেন দেশের জন্য। আমরা আজকে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে যদি জাতিপিতা বেঁচে থাকতেন, আমি জানি হয়তো আজকে 50 বছর, 40 বছর আগেই, অর্থাৎ স্বাধীনতার 10 বছরের মধ্যে এদেশের মানুষ উন্নত জীবন পেত। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 15ই আগস্ট তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়ার ফলে সেই সময়টা আর তিনি পেলেন না। তার সেই সুন্দরভাবে প্রতিটি গ্রামকে সাজানোর যে স্বপ্ন, সেটা তিনি পূরণ করতে পারলেন না। প্রতিশ্রুতি অনুযায়ী একটি মানুষও গৃহহীন থাকবে না জানিয়ে কেউ গ্রামে ফিরে যেতে চাইলে তাকে জমি ও আর্থিক সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান। আমাদের লক্ষ্য আছে যে বাংলাদেশে একটি মানুষ গৃহহারা থাকবে না, একটি মানুষ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, প্রত্যেকের একটা ঠিকানা হবে। আর যারা এই ধরনের বিভিন্ন জায়গায় এরকম একটা বস্তির মতো করে আছেন, তাদের জন্য একটা সুষ্ঠু আবাসন ব্যবস্থা এটা আমরা করে দেব। এক ছাদের নিচে সব ধরনের সরকারি সহায়তা নিশ্চিতের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমন্বিত সরকারি অফিস, অর্থাৎ যে সমস্ত কাজগুলি চলবে একই বিল্ডিংয়ে, প্রত্যেকেই আলাদা আলাদাভাবে কাজ করবেন। আর যে সরকারি সেবা পেতে যাবেন, এক জায়গায় যেই সব কাজ পাবেন। তাতে যেমন রাস্তায় ট্রাফিক জ্যামও কমবে, যোগাযোগ ব্যবস্থার উপরেও চাপ পড়বে না, যারা যাবেন তাদের যাতায়াতের খরচাটাও বেঁচে যাবে। ওখানে বসে এক জায়গায় বসে তার সব কাজগুলি করে আসতে পারবেন, একটা সমন্বয় থাকবে, পাশাপাশি আমার জমিরও সাশ্রয় হবে। পরে প্রধানমন্ত্রীর পক্ষে ফ্ল্যাট হস্তান্তর করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আবারও রিমান্ডে নেওয়া হয়েছে আলোচিত সমালোচিত বহুরূপী নারী হেলেনা জাহাঙ্গীরকে। এবার 4টি মামলায় 14 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। তদন্তের স্বার্থেই তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এদিকে হেলেনা জাহাঙ্গীরের আইপিটিভি বাণিজ্যের 2 সহযোগীকে আটক করেছে র্যাব। বিস্তারিত ড্যানি দ্রংয়ের রিপোর্টে। গ্রেফতারের পর ডিজিটাল নিরাপত্তা আইনের 3 দিনের রিমান্ড শেষে সিএমএম আদালতে হাজির করা হয় সময়ের আলোচিত বহুরূপী হেলেনা জাহাঙ্গীরকে।
ওই মামলাসহ প্রতারণা, চাঁদাবাজি, টেলিযোগাযোগ, মাদকসহ 4 মামলায় ফের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে সিএমএম আদালত 2টি মামলায় 8 দিন এবং অপর 2টিতে 6 দিন, সর্বমোট 4 মামলায় 14 দিন রিমান্ডের আদেশ দেন। মামলাগুলি হয়েছে এগুলো অত্যন্ত যৌক্তিকভাবে, তার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন ছিল বলেই তার বিরুদ্ধে এই মামলাগুলো হয়েছে। অতএব এখন যে মামলা যেহেতু সে রিমান্ডে যাবে, রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং সেখানে সব কিছু উদ্ঘাটন হয়ে আসবে। আসামিপক্ষের আইনজীবীর দাবি, কোনো মামলাতেই রিমান্ডে নেওয়ার মতো কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। তাকে সাম কোয়ার্টার অফ দ্য সোসাইটি তার সুনামক্ষণ্য, তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য, তাকে রাজনৈতিকভাবে ধ্বংস করার জন্য এই মকদ্দমাটা এবং দেশের সুনাম ক্ষতিগ্রস্ত করার জন্য তার বিরুদ্ধে এই মিথ্যা মামলা আনয়ন করা হয়েছে। এদিকে হেলেনা জাহাঙ্গীরের আইপিটিভি জয়যাত্রার মহাব্যবস্থাপক হাজেরা খাতুন ও সমন্বয়ক সানাউল্লাহ নুরি নামে 2 সহযোগীকে আটক করেছে র্যাব। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসে। জেলা পর্যায়ে প্রতিনিধিদের কাছ থেকে তিনি এককালীন 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত নিতেন। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন মানুষের সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় এবং চাকরি দেওয়ার নামে প্রতারণা সহ আরও বিভিন্ন অভিযোগ উঠেছে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে। 1 থেকে 5 লক্ষ টাকা নেওয়া হতো। ড্যানি ত্রং, মাইটিভি, ঢাকা। এবার গ্রাম বাংলার খবর। সাতক্ষীরা সুন্দরবনের কাঁকড়ার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে 2 লক্ষের অধিক মানুষ। বছরে 2 মাস প্রজনন মৌসুমের কারণে কাঁকড়া আহরণের পাশ বন্ধ থাকার কথা থাকলেও এবছর তা বন্ধ রয়েছে প্রায় 5 মাস। ফলে একদিকে আর্থিক সংকটে মানবেতর জীবন যাপন করছে কাঁকড়া আরোহণকারীরা, অন্যদিকে চাহিদা মোতাবেক কাঁকড়া সরবরাহ করতে না পারায় আন্তর্জাতিক বাজার হারাচ্ছে বাংলাদেশ। সাতক্ষীরা থেকে ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন এসএম আরিফ। সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় এলাকার প্রায় 2000 পরিবার বন থেকে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করলেও কাঁকড়া চাষে জড়িত আরও 2 লক্ষাধিক মানুষ। প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস কাঁকড়ার প্রজনন মৌসুম হওয়ায় সরকারিভাবে কাঁকড়া আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু এবছর অতিরিক্ত জুন, জুলাই ও আগস্ট এই 3 মাস কাঁকড়া আহরণের পাশ বন্ধ করেছে বন বিভাগ। ফলে কাজের অভাবে মানবেতর জীবনযাপন করছে ওই এলাকার কাঁকড়া নির্ভর পরিবারগুলো। এই 2 মাস আমরা অনেক কষ্টে ঋণ দায় করে আমরা সংসার চালাই। এরপরে অতিরিক্ত যে 3 মাস আমরা কোথায় যাব, কি খাবো? আমরা এর উপর নির্ভরযোগ্য, আমাদের কিছু নেই। আগে যদি না দেয় পাস, আমরা অনেক লোক না খেয়ে না দিয়ে রাস্তা পরে থাকবো। সরকারের কাছে তাদের দাবি, প্রজনন মৌসুমের এই 2 মাস ব্যতীত বাকি 10 মাস যেন কাঁকড়া আহরণের সুযোগ দেওয়া হয়। নির্দিষ্ট পরিমাণ যেভাবে হচ্ছে পাস দিলে এই কাঁকড়াটা সংগ্রহ করা সম্ভব, যেহেতু এর কাঁচামাল ছোট কাঁকড়া, তো এই কাঁকড়াটা আমাদের সংগ্রহ করার জন্য পাসটা আমাদের রেগুলারই করা উচিত, কারণ এর উপরে লক্ষ লক্ষ মানুষের নির্ভরশীল। সুন্দরবনের কাঁকড়ার উপর নির্ভর করে গড়ে ওঠা সফট সেল কাঁকড়ার খামারগুলো বন্ধ, কর্মচারীদের বেতন দিতে পারছে না, তার উপর ঋণ পরিশোধ নিয়েও ব্যবসায়ীরা আছে বিপাকে। আমরা খালি ইনভেস্ট করতেই আছি, কিন্তু এর কোনো ফিডব্যাক আমরা পাচ্ছি না। কিন্তু সরকার যদি সুন্দরবনের পাশটা ছেড়ে দিত, তাহলে আমরা এই নতুন সম্ভাবনার সফট সেল বিজনেস এটা আমরা খুব ভালোভাবেই করতে পারতাম। দীর্ঘদিন করোনার কারণে রপ্তানি বন্ধ থাকার আন্তর্জাতিক বাজার হারানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করেন রপ্তানিকারকরা। বর্তমানে ইউরোপ আমেরিকায় ভ্যাকসিন হয়ে যাওয়ার কারণে মার্কেটটা আগের থেকে অনেক শিথিল হয়েছে এবং আমরা ব্যাপক পরিমাণে অর্ডার পাচ্ছি। এখন এই মুহূর্তে যদি কাঁকড়াটা বন্ধ থাকে, তাহলে এই অর্ডারগুলো আমরা আর পাবো না। এই প্রতিষ্ঠানগুলো অন্য দেশে চলে যাবে, আমরা এই ব্যবসায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হব। This time is the season of stocking crabs, it's the rainy season, it's the best time to do the culture of soft shell crabs. বন বিভাগ বলছে ম্যানগ্রোভ বনভূমির ইকোসিস্টেম পুনরুজ্জীবিতকরণে অতিরিক্ত এই 3 মাস কাঁকড়ার পাশ বন্ধ রাখা হয়েছে। আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছে জুন, জুলাই এবং আগস্ট মাসে সকল ধরনের পাশ স্থগিত রাখা হয়েছে এবং এটা ম্যানগ্রোভ বনভূমির ইকোসিস্টেম পুনরুজ্জীবিত করানোর জন্য। আর জেলা প্রশাসক বলছেন কাঁকড়া আহরণের সাথে জড়িত আয়বঞ্চিতদের তালিকা করা হচ্ছে, সবাইকে সহায়তার আওতায় আনার আশ্বাস দেন তিনি। কাঁকড়া সংগ্রহ যারা করে তাদের একটি তালিকা তৈরির কাজ চলমান আছে, তাদেরকে সহায়তার আওতায় নিয়ে আসা হবে। আর এছাড়াও তারা কেউ যদি ইন্ডিভিজুয়ালি 333-তে ফোন করে, তাহলে আমরা খাদ্য সহায়তা পৌঁছে দেব। এসএম আরিফ, মাই টিভি।
আগস্ট মাস এলেই বিএনপি রক্তাক্ত অতীতের অন্তর্জালা নিয়ে অস্থির হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বাসভবনে ব্রিফিংকালে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলব কারা তা এখন জাতির কাছে স্পষ্ট। বিএনপি নেতারা ঐতিহাসিক সত্য বাকপটুতায় ধামাচাপা দেওয়ার নির্লজ্জ ব্যর্থ চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তাদের শিবের গীত জনগণের কাছে পরিষ্কার। আসলে আগস্ট মাস টেলে বিএনপি রক্তাক্ত অতীতের অন্তর্জালা নিয়ে অস্থির হয়ে পড়ে। বঙ্গবন্ধুর খুনিদের কারা নিরাপদে বিদেশে চলে যেতে সহযোগিতা করেছিল, কারা পুনর্বাসন করেছিল, পুরস্কৃত করেছিল, দূতাবাসে চাকরি দিয়েছিল, এসব প্রশ্নের জবাব ফখরুল সাহেব আজও দিতে পারেননি। লকডাউন চলমান অবস্থায় কারখানা খোলা রেখে গার্মেন্টস শ্রমিকদের অবহেলা ও ভোগান্তিতে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে এক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। সব অনিয়ম রুখে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে বলেও এ সময় মন্তব্য করেন মির্জা ফখরুল। করোনা মহামারী কোভিডের আমাদের সমগ্র বিশ্ব আজকে আপনার এই মহামারীর আক্রান্ত হয়েছে। আমরা বাংলাদেশ ভয়ঙ্কর ভাবে আক্রান্ত হয়েছে। দুর্ভাগ্য আমাদের, যেখানে আমাদের সবচেয়ে যারা আমাদেরকে অর্থ উপার্জন করে এনে দেয়, আমাদের যে গার্মেন্টস এর শ্রমিকেরা, আমাদের বিভিন্ন কলকারখানার শ্রমিকেরা, তাদেরকে আমরা চূড়ান্ত ভাবে অবহেলা করে তাদেরকে প্রচন্ড ভাবে ভোগান্তির শিকার করাচ্ছে আজকের এই সরকার। এবার মাইটেক। মেটাভার্স, যাকে বলা হচ্ছে ভার্চুয়ালিটির সর্বোচ্চ, এর মাধ্যমে ব্যবহারকারী এক স্থান থেকে অন্য স্থানের অবস্থা উপভোগ করতে পারেন অনায়াসে। এতদিন এর কিছুটা প্রতিচ্ছবি গেমের পাওয়া গেলেও এবার এটি আসতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভার্চুয়াল রিয়েলিটির এই গল্পই জানাচ্ছেন মুবাল্লিক করিম। ধরুন, আপনার থেকে কয়েক হাজার মাইল দূরের এক বন্ধু আপনার পাশের সোফায় বসে আছেন, কিংবা আপনি অফিসে বসেই সমুদ্র সৈকতের ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করছেন। সেই কল্পনা এবার বাস্তবে আসতে যাচ্ছে, তাও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে, সবার জন্যই। একে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি, যার নাম রাখা হয়েছে মেটাভার্স। এই ধারণাটি সর্বপ্রথম 1992 সালে নীল স্টিফেন্সের স্নো ক্যাশ উপন্যাসে দেখা মিলেছিল। বলা হচ্ছে সেই উপন্যাস থেকেই প্রভাবিত হয়ে আবির্ভাব হয়েছে মেটাভার্সের। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ মনে করছেন, নতুন এই প্রযুক্তি ইন্টারনেট দুনিয়ায় বিপ্লব হয়ে আসবে। মেটাভার্স নামের নতুন একটি ডিজিটাল দুনিয়া তৈরির লক্ষ্যে তার একটি বড় টিম কাজ শুরু করেছে। গবেষকরা বলছেন, মেটাভার্সকে এভাবে ভাবা যেতে পারে, যেটি ইন্টারনেটের যেখানে সবকিছু মনিটরে দেখছেন এমন নয়, বরং তার ভেতরে রয়েছেন এর ব্যবহারকারী। ইতিমধ্যে সারা বিশ্বে প্রায় 10,000-এর বেশি লোক কাজ শুরু করেছেন। বিভিন্ন ভিআর গ্লাস উৎপাদকরা তাদের পণ্য আধুনিকায়ন করা শুরু করেছে এর জন্য। প্রযুক্তি গবেষণা জার্নালগুলোতে বলা হচ্ছে, যদি এটি বাস্তবায়ন হয় তাহলে ইন্টারনেটের সংজ্ঞার সাথে সাথে বদলে যাবে জীবনমানও। পাশাপাশি অনেকের অপূরণীয় ইচ্ছাও ঘরে বসে পূরণ করা সম্ভব হবে। মুবাল্লিক করিম, মাই টিভি। যাব প্রবাসের সংবাদে। শোকের মাস আগস্টে প্রদীপ জেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করল যুবলীগ যুক্তরাষ্ট্র শাখা। শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্র শাখা যুবলীগের নেতৃবৃন্দ। পরে মোহাম্মদ শেবুল মিয়া সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাখাওয়াত হোসেন চঞ্চল। উপস্থিত ছিলেন শিরিন আক্তার, পুনম এমপি, মুশাহিদ চৌধুরী, রহিমুজ্জামান সুমন, রিন্টু লাল দাস, আবদুল্লাহ আল রেজা সহ বিশিষ্টজনেরা। সভায় দেয়া বক্তারা শহীদদের স্মরণ করার পাশাপাশি বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে ফাঁসি কার্যকরের দাবি জানান।
সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লকডাউন বাড়ল 10 আগস্ট পর্যন্ত। 11 তারিখ খুলবে অফিস, মার্কেট ও গণপরিবহন। টিকা গ্রহণ ছাড়া ঘরের বাইরে চলাচল নিষিদ্ধ। ভুয়া ভিআইপি ও সাংবাদিক বিড়ম্বনায় আইন শৃঙ্খলা বাহিনী, করোনার আরও 235 জনের মৃত্যু। টিকা নিতে কেন্দ্রে উপচে পড়া ভিড়। কিছু বেইমান মুনাফেকের জন্য বঙ্গবন্ধুর দারিদ্র্যমুক্ত দেশ গঠন সম্ভব হয়নি, বললেন প্রধানমন্ত্রী। দেশে কেউ গৃহহীন থাকবে না। 4 মামলায় বহুরূপী হেলেনা জাহাঙ্গীর আরও 14 দিনের রিমান্ড মঞ্জুর। আইটিটিভি বাণিজ্যের 2 সহযোগীকে আটক করেছে র্যাব। 2 বছর পর মিয়ানমারের নির্বাচন আয়োজনে জান্তা সরকারের প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ দূত নিয়োগ দিয়েছে আসিয়ান। টি-20তে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ। 23 রানের জয়ে সিরিজে এগিয়ে টাইগাররা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এর সাথে শেষ করছি আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না। আল্লাহ হাফেজ।